নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। ফলস ফ্ল্যাগ অপারেশন, আমাদের পুলওয়ামা বলুন, তারপরে পেহেলগাম বলুন, এই জঙ্গি হানার পর পাকিস্তান বলেছিল এগুলো হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন। তার মানে ভারতই এই ঘটনাটা ঘটিয়ে পাকিস্তানের ঘাড়ে দোষ চাপাচ্ছে। গোদা বাংলায় বলতে গেলে ফলস ফ্ল্যাগ অপারেশনের মর্মার্থ দাঁড়ায় এইটুকুই। 10ই জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় অপারেশন সিন্দুরের পর সেনাকে ধন্যবাদ জানানোর জন্য প্রস্তাব আনা হয়েছিল, যদিও সেই প্রস্তাবে সিঁদুর শব্দটা ছিল না। শাসক বিরোধী সবাই আলোচনায় অংশ নিয়েছেন এবং তার মধ্যে নজিরবিহীন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 180টা কমিউনিটিকে ওবিসি করেছে, 119টা মুসলমান। এ সরকার মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার। এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন, কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে 15ই জুলাই ডেট আছে, মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা। মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কি করে ইউএনের ভাইস চেয়ারম্যান পায় যেটা রাশিয়া পেয়েছে, পাকিস্তান কি করে IMF এর ঋণ পায়, ADB এর ঋণ পায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য তো বাইরে অডিও তো বহু লোক রেকর্ড করেছে, সবার কাছে তো আছে, আপনারা তো শুনেছেন, প্রসিডিংসে আছে। এটার মধ্য দিয়ে কি এসবের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যর সম্মান জানানো বা পাহেলগামে হিন্দু চিহ্নিত করে খুনের সঙ্গে IMF এর ঋণ, ইউএনের ভাইস চেয়ারম্যান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের কি সম্পর্ক আছে বলুন তো? যে মুখ্যমন্ত্রী বলেন যে মোদিজি, অমিত শাহজি এরা ভোটের জন্য আবার পাহেলগাম করেছেন, ভোট এলেই একটা করে করেন, সেই মুখ্যমন্ত্রীকে ন্যাশনালিস্ট বলতে হবে নি? 7 বার করেছে, 8 বার করেছে, করতে বলুন না তো, ওখানে তো আমাকে কৈফত চাইবে, আমি তার উত্তর দেবো। আর বাইরের কথা নিয়ে যদি বলে, তাহলে ফিরহাদ হাকিম যে কথাগুলো বলেছে, নরেন চক্রবর্তী যে কথাগুলো বলেছে, উদয়ন ঘোষ যে কথা বলেছে, আজকে বিধানসভার ভিতরে আমার কাছে রেকর্ডিং আছে। দেখুন, কালকে এই প্রস্তাবের পক্ষে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে জঙ্গিরা এলোপাথারি গুলি চালিয়েছিল। জঙ্গিরা এলোপাথারি গুলি চালায়নি, ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে তারা খুন করেছিল, সনাতনীদের খুন করা হয়েছিল। জঙ্গিদের এটা ছিল টার্গেট কিলিং, উদ্দেশ্য ছিল ভারতে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা। এর পিছনে ছিল পাকিস্তান সেনা, ISI এবং জঙ্গিরা। এটা দিনের আলোর মতো স্পষ্ট, কারণ পেহেলগামের ঘটনার কয়েকদিন আগে পাক সেনাপ্রধান, এখন তিনি হচ্ছেন ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, প্রবাসী পাকিস্তানিদের একটা সমাবেশে ইসলামাবাদে বলেছিলেন যে দিনরাত দ্বিজাতি তত্ত্বকে আমাদের মেনে চলতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের উপযোগিতা ব্যাখ্যা করতে হবে। হিন্দু মুসলমান কখনো সহাবস্থান সম্ভব নয়, হিন্দুদের অ্যাসপিরেশন লাইফে মুসলমানদের লাইফের অ্যাসপিরেশন ভিন্ন, সংস্কৃতি ভিন্ন, জীবন ধরনের যে আমরা যেভাবে জীবন ধারণ করি বা ওয়ে অফ লাইফ সেটাও ভিন্ন। এবং তিনি বলেছিলেন কাশ্মীর ওয়াজ আওয়ার জুগুলার ভেন, কাশ্মীর ইজ আওয়ার জুগুলার ভেন, কাশ্মীর উইল বি আওয়ার জুগুলার ভেন। তার কয়েকদিনের মধ্যেই পেহেলগামে বেছে বেছে হিন্দু নিধন হয়েছিল। এলোপাথারি গুলি জঙ্গিরা চালায়নি। ব্রাত্যবাবু সব জেনেও সত্যের অপলাপ করেছেন। এগুলো করতে হয়, কারণ তাদের ভোট ব্যাংকে সন্তুষ্ট করার একটা তো বিষয় আছে। তো মুখ্যমন্ত্রী বললেন, অনেক কথা বললেন, কিছু কথা যে তিনি ন্যায্য বলেছেন আমি মেনে নিচ্ছি। গোয়েন্দা ব্যর্থতা ছিল, কেন এখনো পর্যন্ত মূল সন্ত্রাসীদের ধরা গেল না, এই প্রশ্নগুলো তুলতেই পারেন, তোলার মধ্যে কোনো অযৌক্তিক নেই। কিন্তু যে বিষয়টা তিনি তুলেছেন যে ভোট আসলেই
এই পুলওয়ামার মতো ঘটনা যেন না হয়, এটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। তিনি কি ইঙ্গিত করতে চেয়েছেন? ভোট আসলেই পুলওয়ামার মতো ঘটনা যেন না হয়। তিনি যে ইঙ্গিতটা করতে চেয়েছেন সেটা বোঝা আমাদের পক্ষে অসুবিধার কিছু নয়। এটাকে স্লিপ অফ টাং, কথার মধ্যে কথা হিসাবে চলে এসছে, নাকি সচেতনভাবে মুখ্যমন্ত্রী এই প্রশ্নটা তুলেছেন? শুভেন্দু অধিকারী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে পাকিস্তানের সরকারি বক্তব্যের মিল আছে, পাকিস্তানকে তিনি সমর্থন করছেন। শুভেন্দু এই কথা বলায় তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। চলতি বিধানসভায় মানে 2021 সালের পর থেকে এখনো পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে 8 বার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহ শুভেন্দুকে পাশে বসিয়ে কি বলেছিলেন? আমার বন্ধু। এবং শুভেন্দু যখন বিধানসভায় বলতে ওঠে, মুখ্যমন্ত্রী পায়ের তলায় মাটি কেঁপে ওঠে। শুভেন্দুকে যেভাবে নজিরবিহীন আক্রমণ মুখ্যমন্ত্রী করলেন, তাতে শুভেন্দু শ্লাঘা বোধ করতে পারেন। অর্থাৎ অমিত শাহ যে কথাটা বলেছিলেন, বাস্তবে সেটা যে 100% সত্যি, মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে সেটা পরিষ্কার বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। একটা শব্দবন্ধ ইউজ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে এরকম লিমিটলেস অপোজিশন লিডার দেখিনি। ঠিকই বলেছেন। মাননীয়ার 14 বছরের শাসনকালে প্রথম 5 বছর ছিলেন সূর্যকান্ত মিশ্র, দীর্ঘদিন মন্ত্রী ছিলেন। 34 বছর রাজ্যপাট খুইয়ে তার বিহ্বলতা তখনও কাটেনি, এবং বামেদের পক্ষে 34 বছর রাজ্য চালানোর পর তৃণমূল ক্ষমতায় এসছে, তখন সেভাবে বিরোধিতা করা তাদের পক্ষে সম্ভবও ছিল না। তাই তারপর সূর্যবাবু, বিমানবাবু রাইটার্সে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে এলেন, না নবান্নে গিয়ে। তো একটা কম্প্রোমাইজিং বিষয় ছিল, এটা স্পষ্ট। হয়তো সূর্যবাবু কি বলবো, বিরোধী দলনেতা হিসাবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আমি তাকে দোষ দিই না, 34 বছর ক্ষমতা হারানোর পর বিহ্বলতা কাটেনি তার। আব্দুল মান্নান চেষ্টা করেছেন, কিন্তু কংগ্রেসের মধ্যেই তিনি সমর্থন পাননি। তিনি কোনো ভূমিকা নিলে কংগ্রেসের পরিষদীয় দলের পক্ষ থেকে তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। তাই মান্নান সাহেব পরিষদীয় রাজনীতিতে একজন দক্ষ মানুষ, প্রবীণ মানুষ। তিনি শত প্রলোভনেও কংগ্রেস ছাড়েননি। সূর্যবাবু আর মান্নান সাহেবের তুলনা করলে মান্নান সাহেব সূর্যবাবুর থেকে বিরোধী দলনেতা হিসাবে ভূমিকা ভালোভাবে পালন করেছেন, কারণ মান্নান সাহেব দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছেন। তাই তার পক্ষে অনেক সুবিধা হয়েছে বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব পালন করতে। তারপরে এলেন শুভেন্দু অধিকারী। 1956 ভোটে নন্দীগ্রামে হারানোর পর শুভেন্দুর স্ট্যাচার কিন্তু বেড়ে গিয়েছে রাজ্যে, এবং বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের কাছে। শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন, এটা শুভেন্দু যেমন বারবার করে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁটা দেন, বলেন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, তেমনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর আগ্রাসী ভূমিকাকে সিলমোহর দিয়েছেন। এবং শুভেন্দু 1 ইঞ্চি জমি ছাড়তে চান না বিধানসভার ভিতরে এবং বাইরে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোগী ছিলেন, তৃণমূল কংগ্রেসের ইনস অ্যান্ড আউটস জানেন। তিনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে একজন আপোষহীন নেত্রী ছিলেন, তার ডিভিডেন্ড তিনি কিন্তু পেয়েছিলেন 2011 সালে। শুভেন্দুও সেই তৃণমূলের বিরুদ্ধে আপোষহীন মনোভাব নিয়ে এগোচ্ছেন। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রোধের কারণ। শুভেন্দু যেভাবে তাকে খোঁটা দেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলে, যেভাবে শুভেন্দু বলেন এটা তৃণমূল সরকার নয়, এটা মুসলিম লীগ 2 সরকার, এবং যেভাবে বিভিন্ন সরকারের বিজ্ঞপ্তি সরকার প্রকাশের আগে শুভেন্দুর হাতে চলে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন স্তরে এমন অনেক মানুষ আছেন যারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। যে বিজ্ঞপ্তি শুভেন্দুর পাওয়ার কথাই নয়, সরকারি সেই বিজ্ঞপ্তি শুভেন্দুর হাতে চলে আসে।
আমাদের প্রাক্তন মুখ্য সচিব, যিনি এখন উপদেষ্টা, তার বাড়ি ভাড়া সংক্রান্ত একটা বিষয় শুভেন্দু তুলেছিলেন। এটা তো বিরোধী দলনেতার কাছে আসার কথাই নয়, কিন্তু তিনি পেয়েছিলেন। তার মানে প্রশাসনের অভ্যন্তরে শুভেন্দুর একটা প্রভাব আছে, এটা মুখ্যমন্ত্রী জানেন। এবং মুখ্যমন্ত্রী এটাও জানেন শুভেন্দু যে আপোষহীন মনোভাব দেখাচ্ছেন, কার্যত তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী তাকে অনুসরণ করছেন। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দুতে পরিণত হয়েছিল। শুভেন্দুও চাইছেন যে মমতা বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু হিসাবে নিজেকে তুলে ধরতে। সেই কাজে তিনি অনেকটা সফল। পুরোটা সফল কিনা সেটা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হলেই আমরা বুঝতে পারব। তো সেই জন্যই শুভেন্দুকে আক্রমণ। লিমিটলেস অপোজিশন লিডার, আমি বললাম শুভেন্দু শ্লাঘাবোধ করতে পারে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিমুখী কৌশল নিয়েছেন। প্রথমত, যে অপারেশন সিন্দুরের পরে বিভিন্ন দলের সাংসদদের কেন্দ্রীয় সরকার পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়েছেন ভারতের অবস্থান ব্যাখ্যা করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দলে ছিলেন এবং অভিষেক ভারত সরকারের যে অবস্থান সেটা দ্বর্থহীন ভাষায় বিদেশের মাটিতে প্রকাশ করেছেন এবং অনেক মহলের ধন্যবাদও কুড়িয়েছেন। আবার একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে এই যে গোয়েন্দা ব্যর্থতা, কেন এটা হলো, জঙ্গিদের এখনো কেন ধরা গেল না, এই প্রসঙ্গটাও তুলেছেন। এটা কেন্দ্রের শাসক দলের খুব একটা নরম অবস্থান, দুর্বল জায়গা, বলা যায় অ্যাকিলিস হিলস, সেই অ্যাকিলিস হিলসকে তিনি নিশানা করেছেন। আবার একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হয়ে বিদেশের মাটিতে ভারত সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না যে বিদেশ নীতি কেন্দ্রীয় সরকারের অধিকার, এই বিষয়ে তারা কেন্দ্রের সরকারের সঙ্গে আছেন। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের অবস্থানটাই বিদেশের মাটিতে তুলে ধরেছেন। আবার ঘরোয়া রাজনীতির বাধ্যবাধকতায় অপারেশন সিন্দুরের পর 1 মাস হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, সভা করছেন, অপারেশন সিন্দুরের বিষয়টাকে বোঝাচ্ছেন এবং অপারেশন সিন্দুর যে এখনো চলছে, স্থগিত হয়েছে এটা বলেছেন, নতুন ডক্ট্রিনের কথা বলেছেন। ভারতে জঙ্গি হামলা হলে সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে বলে তিনি বলে দিয়েছেন। তো প্রধানমন্ত্রীও এই অপারেশন সিন্দুরের আবেগকে কাজে লাগাতে চাইছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘরোয়া রাজনীতির বাধ্যবাধকতায় কেন্দ্রীয় সরকারের যে বিষয়গুলো আমি বলবো দুর্বলতম এই অপারেশন সিন্দুর এবং পেহেলগামের ঘটনার প্রেক্ষিতে, সেই বিষয়টাকে নিশানা করেছেন। কিন্তু ঠিক আছে, এটা চলতে পারে, কিন্তু নির্বাচন আসলেই পুলওয়ামার মতো ঘটনা যেন না ঘটে, এই কথাটার তাৎপর্য সুদূর প্রসারী। মুখ্যমন্ত্রী কিভাবে কি বলেছেন সেটা তিনিই বলতে পারেন, কিন্তু আমার মতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে বিতর্কের রসদ আছে এবং শুভেন্দু হয়তো সেটাকেই নিশানা করেছেন। কিন্তু বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু বাবু যে সফল সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বারবার প্রমাণ করে দিচ্ছেন। যেভাবে শুভেন্দুকে সিঙ্গেল আউট করে এরকম লিমিটলেস অপোজিশন লিডার দেখেনি, এত মিথ্যা কথা বলেন কেন, আপনার কাছ থেকে কি হিন্দু ধর্ম শিখতে হবে, আপনারা ফেক হিন্দু, এই কথাগুলো বলে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু বাবুর ভূমিকাকেই কার্যত স্বীকৃতি দিচ্ছেন। শুভেন্দু শ্লাঘাবোধ করতে পারেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.